আজকে আমরা কোষের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ দ্যাট ইজ নিউক্লিয়াস, এটাকে বলে কোষের মগজ বা ব্রেন অফ দ্য সেল, এটাকে নেব। তো নিউক্লিয়াসকে কেন কোষের ব্রেন অফ দ্য সেল বলে বা কোষের মগজ বলে, তার কারণ কোষের মধ্যে যাবতীয় বিপাক ক্রিয়া যেগুলো সংগঠিত হয় সেগুলো সব নিউক্লিয়াস দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমি আগেও বলেছি নিউক্লিয়াস কোষের প্রধান নিয়ন্ত্রক বা কোষের যাবতীয় বিপাক ক্রিয়াকে নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে, তাই নিউক্লিয়াসকে বলে হচ্ছে কোষের মগজ বা ব্রেন। আর যাবতীয় বিপাক ক্রিয়াগুলো সংগঠিত হয় কিন্তু কোষের সাইটোপ্লাজমের মধ্যে। সুতরাং কোষের রাসায়নিক ফ্যাক্টরি বা কেমিক্যাল ফ্যাক্টরি হচ্ছে সাইটোপ্লাজম, বাট সেই রিয়াকশনগুলোকে নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। দেয়ারফর নিউক্লিয়াস ইজ দ্য মেন কন্ট্রোলার। তারপরে দেখো এখানে কতগুলো সায়েন্টিস্টের নাম মনে রাখতে হবে। যেমন প্রথম নিউক্লিয়াসকে পর্যবেক্ষণ করেন লিভেন হক, বাট ইট ওয়াজ ডিসকভার্ড বাই রবার্ট ব্রাউন ইন অর্কিড রুট। তো কে নিউক্লিয়াস আবিষ্কার করেন? না, রবার্ট ব্রাউন। কোথায় আবিষ্কার করেছিলেন? অর্কিড রুটের মধ্যে। জে হ্যামারলিং ইনি ছিলেন প্রথম বিজ্ঞানী যিনি আলোকপাত করেছিলেন যে নিউক্লিয়াসই বংশগত বৈশিষ্ট্য বহন করে এক প্রজন্ম থেকে এক প্রজন্মে। কেন? না, নিউক্লিয়াসের মধ্যেই থাকে ডিএনএ, দেয়ারফর ডিএনএ বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। সুতরাং নিউক্লিয়াস আমরা বলতে পারি পরোক্ষভাবে বংশগত বৈশিষ্ট্যগুলোকে বহন করে। এখানে কতগুলো বিভিন্ন ধরনের নিউক্লিয়াসের নামকরণ আমাদের পরপর জানতে হবে। যেমন নিউক্লিয়েটেড সেল, অর্থাৎ যদি কোনো কোষের মধ্যে নিউক্লিয়াস অনুপস্থিত থাকে, নিউক্লিয়াস বিহীন কোষ, তাকে বলে নিউক্লিয়েটেড সেল। যেমন হিউম্যান আরবিসি, ইটস অ্যান নিউক্লিয়েটেড সেল। সিভনল, হায়ার প্ল্যান্টের ক্ষেত্রে যেটা সিভনল, সেটাও একটা নিউক্লিয়েটেড কোষ। এই সিভনল তোমরা জানো ফ্লোয়েমের যে ফ্লোয়েম করার একটা উপাদান হচ্ছে সিভনল, তার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। এবার এই ছবিগুলোর দিকে তাকাও। একটা কোষের মধ্যে যদি একটা নিউক্লিয়াস থাকে তখন তাকে বলে ইউক্যারিয়ন। একই ধরনের যদি দুটো নিউক্লিয়াস থাকে তখন তাকে বলে ডাইক্যারিয়ন। আর একই ধরনের মতোই অনেকগুলো নিউক্লিয়াস থাকে তখন তাকে বলে পলিক্যারিয়ন। পলিক্যারিয়ান কোষ যদি প্ল্যান্ট বডির মধ্যে দেখা যায় তখন তাকে বলে সিনোসাইট, আর যদি অ্যানিম্যাল বডির মধ্যে দেখা যায় তখন তাকে বলে সিনসিটিয়াম। অর্থাৎ বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে বলে সিনোসাইট, আর বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে বলে সেন্সিটিয়াম। যেমন প্রাণীদের দেহের মধ্যে পেশি কোষ আর অস্থি কোষ, এগুলো হচ্ছে সেন্সিটিয়ামের উদাহরণ। নেক্সট ইজ হেটারোক্যারিয়ন। একই কোষের মধ্যে যদি দুটো ডিফারেন্ট টাইপ, আমি আলাদা আলাদা কালি ইউজ করেছি, ব্লু অ্যান্ড ব্ল্যাক, সো যদি দুটো ডিফারেন্ট টাইপের নিউক্লিয়াস থাকে তাকে বলে হেটারোক্যারিয়ন। এইগুলো সাধারণত ল্যাবরেটরি এক্সপেরিমেন্টের সময় তৈরি করা হয়, সো দিস ইজ কল্ড হেটারোক্যারিয়ন। আর যদি ওই দুটো ভিন্ন ধরনের নিউক্লিয়াস মিলে একটা নতুন নিউক্লিয়াস ফর্মেশনস হয় তখন তাকে বলে সিনক্যারিয়ন। নাও এখানে আরেকটা জিনিস দেখো, এটা হচ্ছে স্পার্ম, এটা একটা ওভাম। স্পার্মের মধ্যে একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস রয়েছে, ওভামের মধ্যেও একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস রয়েছে। নাও দিস ইজ কল্ড হেমি নিউক্লিয়াস, অর্থাৎ জনন কোষের মধ্যে উপস্থিত হ্যাপ্লয়েড নিউক্লিয়াসগুলোকে বলে হেমি নিউক্লিয়াস। আফটার ফার্টিলাইজেশন, স্পার্ম অ্যান্ড ওভামের মধ্যে ফার্টিলাইজেশন হলো, তখন ওভামের মধ্যে ওভামের নিউক্লিয়াসটা তো ছিলই, সঙ্গে স্পার্মের নিউক্লিয়াসটাও প্রবেশ করলো। এই দুটো নিউক্লিয়াস তখনও কিন্তু তারা দেখো এন এন ক্রোমোজোম যুক্তই রয়েছে, তারা এখনও অন্যের সঙ্গে মিলে যায়নি বা একে অন্যের সঙ্গে ফিউজ করে যায়নি। এই অবস্থায় এই নিউক্লিয়াস দুটোকে বলে প্রো নিউক্লিয়াস। দেয়ারফর প্রো নিউক্লিয়াস, বিফোর ফার্টিলাইজেশন ইট ওয়াজ হেমি নিউক্লিয়াস অ্যান্ড আফটার ফার্টিলাইজেশন ইট ইজ প্রো নিউক্লিয়াস। পরবর্তীকালে প্রো নিউক্লিয়াসগুলো নিজেদের মধ্যে জেনেটিক পদার্থের এক্সচেঞ্জ করে, তারা একে অন্যের সঙ্গে ফিউজ করে যায় এবং 2n ক্রোমোজোম যুক্ত জাইগোট তৈরি করে। ওকে, এবার হচ্ছে নিউক্লিয়াসের বিভিন্ন গঠনগত অংশগুলো। তো দেখো একটা নিউক্লিয়াসের মধ্যে মেনলি চারটে অংশ। এক, নিউক্লিয় পর্দা। দুই, নিউক্লিয় প্লাজম। তিন, নিউক্লিয় জালিকা। চার হচ্ছে নিউক্লিওলাস। এই ছবিটার দিকে একটু তাকাও। এটা একটা নিউক্লিয়াসের গঠন যদি বলি তাহলে বাইরের দিকের এই যে পর্দা, দ্বি-একক পর্দা, ডাবল মেমব্রেন, দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে নিউক্লিয় পর্দা। নিউক্লিয়াসের মধ্যে রয়েছে দেখো একটা জালিকাকার অংশ, এটা হচ্ছে নিউক্লিয় জালিকা। তোমরা ক্লাস 10-এ পড়েছিলে নিউক্লিয় জালিকাগুলো কোষ বিভাজনের সময় খুলে যায়, খুলে গিয়ে ক্রোমোজোম তৈরি করে এবং ক্রোমোজোমগুলো প্রফেজ দশায় ক্রোমোজোমগুলো আস্তে আস্তে দৃশ্যমান হয়। নিউক্লিয় জালিকার কাছাকাছি একটা ঘন স্বচ্ছ অংশ থাকে যেটাকে বলছে নিউক্লিওলাস। আর এছাড়া এই নিউক্লিয়াসের মধ্যে যে জেলির মতো থকথকে পদার্থটা থাকে তাকে বলে হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই চারটে অংশ। তো প্রথমে আমরা দেখব যেটা নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দার এই যে ডাবল মেমব্রেন পর্দা, দুটো পর্দার মাঝখানের যে গ্যাপ, সেই গ্যাপটাকে বলে হচ্ছে পেরি নিউক্লিয়ার সিস্টার্নি। নিউক্লিয় পর্দার মধ্যে এরকম অসংখ্য ছোট ছোট ছিদ্র দেখা যায়। এই যে ছিদ্রগুলো নিউক্লিয় পর্দার মধ্যে
এরকম অসংখ্য ছোট ছোট ছিদ্র দেখা যায়। এই ছিদ্রগুলো কেন না, এই ছিদ্রের মধ্যে দিয়ে নিউক্লিয়াস থেকে বিভিন্ন পদার্থ সাইটোপ্লাজমে বেরিয়ে আসে, আবার সাইটোপ্লাজম থেকে বিভিন্ন পদার্থ নিউক্লিয়াসের মধ্যে গিয়ে ঢোকে। একটা সঙ্গত প্রশ্ন মনে আসতে পারে যে বিভিন্ন কোষীয় অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া বলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলো, এদেরও তো পর্দা রয়েছে। সেই পর্দার মধ্যে দিয়েই বিভিন্ন পদার্থের বিনিময় হয়। তো কোনো পর্দাতে কিন্তু ছিদ্র নেই, কিন্তু নিউক্লিয় পর্দার কেন ছিদ্রের প্রয়োজন? এর কারণ হলো, আমি অলরেডি তোমাদের বলেছি, নিউক্লিয়াস হচ্ছে কোষের মগজ, মস্তিষ্ক। দেয়ারফর নিউক্লিয়াসের মধ্যে অনেক প্রোটিন, ডিএনএ, আরএনএ এগুলো তৈরি হয়, রাইবোজোম তৈরি হয়। এই সমস্ত পদার্থগুলো কিন্তু অনেক বৃহৎ আকারে, অনেক বৃহৎ। তাই এই সমস্ত বৃহৎ পদার্থগুলোকে যদি কোষ পর্দার মধ্যে দিয়ে আদান প্রদান করতে হয়, তখন কিন্তু পদার্থগুলো ফ্রাগমেন্টেড হয়ে যাবে, মানে ভেঙে যাবে। তাই নিউক্লিয় পর্দার ক্ষেত্রে ছিদ্রর প্রয়োজন হয়, যে ছিদ্র পদার্থ মধ্যে দিয়ে বিভিন্ন বৃহৎ ম্যাক্রোমলিকুল, সেটা ডিএনএ হতে পারে, আরএনএ হতে পারে, রাইবোজোম হতে পারে, অন্যান্য বিভিন্ন প্রোটিন হতে পারে, সেগুলো যেগুলো নিউক্লিয়াসের মধ্যে তৈরি হচ্ছে সেগুলো এই ছিদ্রের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। তেমনি সাইটোপ্লাজম থেকে বিভিন্ন আবার বৃহৎ মলিকুল নিউক্লিয়াসের মধ্যে ঢুকবে। এই কারণেই কিন্তু নিউক্লিয় পর্দার মধ্যে নিউক্লিয় ছিদ্রের প্রয়োজন। নিউক্লিয় ছিদ্রের মধ্যে আবার 4টে অংশ আছে, দেখো, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, সেপ্টাম বা পর্দা, প্লাগ বা নিউক্লিওপ্লাজমিন এবং অ্যানিউলি। এই 4টে অংশকে একত্রে বলে হচ্ছে পোর কমপ্লেক্স। তাহলে নিউক্লিয় ছিদ্র গঠনকারী 4টে অংশ। আমার মেটেরিয়ালটার মধ্যে তোমরা পাবে নিউক্লিয়াসের পরাণু গঠন বা মাইক্রোস্কোপিক গঠন লেখানো আছে, ওর মধ্যেও কিন্তু এই পোর কমপ্লেক্স কথাটা উল্লেখ করা আছে। সুতরাং একবার এই ভিডিওটা আগে দেখে নিয়ে তবে ওটা পড়বে যে নিউক্লিয় ছিদ্রের 4টে অংশ, ডায়াফ্রাম, সেপ্টাম, নিউক্লিওপ্লাজমিন আর অ্যানিউলি, 4টে অংশ মিলে একত্রে পোর কমপ্লেক্স তৈরি করে। নেক্সট, নিউক্লিয় পর্দার পরে হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের মধ্যে যে জেলির মতো থকথকে অংশটা, এই নিউক্লিওপ্লাজমের মধ্যে কি কি থাকে? ডিএনএ থাকে, আরএনএ থাকে, ডিএনএ পলিমারেজ অর্থাৎ ডিএনএ তৈরিকারী উৎসেচক, আরএনএ পলিমারেজ আরএনএ তৈরিকারী উৎসেচক, হিস্টোন প্রোটিন, এই সমস্তগুলো নিউক্লিওপ্লাজমের মধ্যে থাকে। নেক্সট হচ্ছে নিউক্লিওপ্লাজমের পর নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস কি না, আমরা জানি যে ক্রোমোজোমের গৌণ খাঁজ অংশে নিউক্লিওলাস তৈরি হয়। তাই গৌণ খাঁজ অংশটাকে বলে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, এটা আগেও পড়ানো হয়েছে। তো এই নিউক্লিওলাসের মধ্যে আবার 4টে অংশ আছে, একটা হচ্ছে অ্যামরফাস অংশ, একটা দানাদার অংশ, একটা সূত্রাকার অংশ, আর একটা হচ্ছে ক্রোমাটিন অংশ। 4টে অংশ মিলে নিউক্লিওলাস তৈরি হয়। মনে রাখবে, নিউক্লিওলাসকে বলে রাইবোজোম ফ্যাক্টরি। এখানে রাইবোজোম মেনলি তৈরি হয়। কেন না, নিউক্লিওলাস থেকে রাইবোজোমাল আরএনএ এবং রাইবোজোমাল প্রোটিন, দিস ওয়ান ইজ রাইবোজোমাল পি স্ট্যান্ডস ফর প্রোটিন, রাইবোজোমাল প্রোটিন অ্যান্ড আরএনএ, দ্যাট ইজ রাইবোজোমাল আরএনএ তৈরি হয়। তাই নিউক্লিওলাস অংশের রাইবোজোমাল আরএনএ ও রাইবোজোমাল প্রোটিন তৈরি হয় বলে একে রাইবোজোম ফ্যাক্টরি বলা হয় নিউক্লিওলাসকে। অ্যান্ড ফাইনালি নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যে জালিকাকার অংশ বা সূত্রাকার অংশ। নিউক্লিয় জালিকাগুলো যে রাসায়নিকগতভাবে যে উপাদান দিয়ে তৈরি তাকে বলে ক্রোমাটিন। এই ক্রোমাটিন আবার দু প্রকার, একটা হচ্ছে ইউক্রোমাটিন আর একটা হচ্ছে হেটারোক্রোমাটিন। এটা তোমাদের ক্লাস 10-এও ছিল। আমি একটা কোড এখানে তোমাদের বলছি, এটা যারা আমার কাছে ক্লাস 10-এ ছিলে তাদের অলরেডি তারা জানো। EIL, ই স্ট্যান্ডস ফর ইউক্রোমাটিন, আই স্ট্যান্ডস ফর ইন্টারফেজ আর এল স্ট্যান্ডস ফর লাইটলি স্টেন্ড। এই কোডটা মনে রাখবে। ক্রোমাটিনগুলো ইন্টারফেস দশায় লাইটলি স্টেন্ড হয়, মানে হালকাভাবে রঞ্জিত হয়। তাহলে যদি ইউক্রোমাটিন ইন্টারফেস দশায় লাইটলি স্টেন্ড হয়, হালকাভাবে রঞ্জিত হয়, তাহলে নিশ্চয়ই কোষ বিভাজন দশায় এরা গাঢ় বর্ণে রঞ্জিত হবে। এটা একটু ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন দুটোই হচ্ছে ক্রোমাটিন জালিকার অংশ, কিন্তু এরা কোষ বিভাজনের বিভিন্ন দশায় কখনো এরা কুণ্ডলীকৃত অবস্থায় থাকে, কখনো আবার সেই কুণ্ডলীকৃত অবস্থা থেকে এরা খুলে যায়। নাও, যখন এরা কুণ্ডলীকৃত অবস্থায় থাকে তখন যদি বাইরে থেকে স্টেন দিয়ে বা বাইরে থেকে রঞ্জক পদার্থ যোগ করে এদেরকে রঞ্জিত করা হয়, তখন তারা গাঢ় বর্ণে রঞ্জিত হবে। আর যদি ওই কুণ্ডলীটা খুলে যায়, তখন যদি তাদের আমি বাইরে থেকে রং দিয়ে বা স্টেন দিয়ে তাদেরকে আমি রঞ্জিত করি, তখন তারা হালকা বর্ণে রঞ্জিত হবে। এখন ইউক্রোমাটিন ইন্টারফেস দশায় লাইটলি স্টেন্ড নেয়, মানে হালকা বর্ণে রঞ্জিত হয়। তাহলে কোষ বিভাজন দশায়
সে কী বর্ণে রঞ্জিত হবে? ঠিক অপোজিট হবে, ডিপলি স্টেন্ড হবে, মানে গাঢ় বর্ণে রঞ্জিত হবে। আর এই ইউক্রোমাটিনটা যদি আমার মনে থাকে, তাহলে হেটারোক্রোমাটিনটাকে ঠিক তার অপোজিট করে দেবো। তাহলে ইউক্রোমাটিন ইন্টারফেস দশায় হালকা বর্ণে রঞ্জিত হয়, তাহলে হেটারোক্রোমাটিন ইন্টারফেস দশায় কী বর্ণে রঞ্জিত হবে? গাঢ় বর্ণে রঞ্জিত হবে। ঠিক তার বিপরীতটা আবার হবে কোষ বিভাজন দশায়। আমি বোঝাতে পারছি প্রত্যেককে? আগে একটা বোঝো, ইউক্রোমাটিন ইন্টারফেস দশায় হালকা বর্ণে রঞ্জিত হয়, তাহলে কোষ বিভাজন দশায় ইউক্রোমাটিন কী বর্ণে রঞ্জিত হবে? গাঢ় বর্ণে রঞ্জিত হবে। মিটে গেল। এবার হেটারোক্রোমাটিনটা ঠিক তার উল্টো করব। যেহেতু ইউক্রোমাটিন ইন্টারফেস দশায় লাইটলি স্টেন্ড হালকা বর্ণে রঞ্জিত হয়, তাহলে নিশ্চয়ই হেটারোক্রোমাটিন ইন্টারফেস দশায় গাঢ় বর্ণে রঞ্জিত হবে। তাহলে আবার হেটারোক্রোমাটিন কোষ বিভাজন দশায় হালকা বর্ণে রঞ্জিত হবে। এইটা হলো বেসিক পার্থক্য ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিনের মধ্যে। এছাড়া আরও কিছু পার্থক্য আছে, যেমন ইউক্রোমাটিন হচ্ছে কোষের অ্যাক্টিভ জিনের অ্যাক্টিভ অংশ, হেটারোক্রোমাটিন এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ অংশ। ইউক্রোমাটিন অংশে ক্রসিং ওভার হয়, এখানে ক্রসিং ওভার হয় না, বা হলেও অনেক দেরিতে হয়। ইউক্রোমাটিন অংশে ডিএনএর রেপ্লিকেশন খুব তাড়াতাড়ি ঘটে, হেটারোক্রোমাটিন অংশে ডিএনএর রেপ্লিকেশন ধীরে ধীরে হয় বা অনেক লেটে হয়। কোষের বেশিরভাগ অংশই হচ্ছে ইউক্রোমাটিন ডিএনএর, আর হেটারোক্রোমাটিন হচ্ছে তার থেকে অপেক্ষাকৃত কম অংশ বা সামান্য পরিমাণ হচ্ছে হেটারোক্রোমাটিন অংশ। এটা তোমাদের বইয়েও ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের পার্থক্য আছে। আমি আরেকটা পার্থক্য তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, এই পার্থক্যটাও তোমরা করতে পারো। এই পার্থক্যটা একটু দেখে নাও, আমি ধীরে ধীরে এখানে ভিডিওটা রেখেছি, যদি তোমরা চাও তাহলে এটা প্রত্যেকে এখান থেকে কপি করে নেবে। আই হোপ ইট ইজ নাও ক্লিয়ার। ইউক্রোমাটিন বিষয় একদিকে করা আছে, আর একদিকে দেখো ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য। এইখানটা আমি খুব অনেকক্ষণ ধরে রাখছি, যাতে তোমরা এটা আস্তে 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 প্রত্যেকে লিখে নিতে পারো। প্রথমে 7টা পয়েন্ট এখানে রয়েছে, তারপরে নিচের দিকে আরও 2টো পয়েন্ট। বইয়েও আছে, বইয়ের থেকে এখানে আরেকটু ডিটেলস দেয়া আছে, সো ইউ ক্যান কপি ইট ফ্রম হেয়ার। এখান থেকে কপি করে নিতে পারবে নোটের খাতায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন। আর একটা লাস্ট এখান থেকে যে জিনিসটা করিয়ে শেষ করে দেব, সেটা হচ্ছে ক্যারিওজোম কি। দ্য ক্যারিওজোম হচ্ছে ইনসাইড সেল নিউক্লিয়াস, কোষের নিউক্লিয়াসের মধ্যে যখন কোষ মাইটোসিস বিভাজন হচ্ছে না, তখন ক্রোমাটিন মেটেরিয়ালগুলো কনডেন্সড অবস্থায় থাকে। আমি কি বলছি আরেকবার শুনে নাও। ক্যারিওজোম, একটা কোষের যখন মাইটোসিস বিভাজন হচ্ছে না, দ্য সেল হোয়েন ইট ইজ নট আন্ডারগোয়িং মাইটোসিস ডিভিশন, তখন কোষের মধ্যে উপস্থিত ক্রোমাটিন মেটেরিয়ালগুলো যখন কনডেন্সড অবস্থায় থাকে, মানে কুণ্ডলীকৃত অবস্থায় থাকে, তখন তাকে বলে ক্যারিওজোম। সো ইন এ সেন্স বলতে পারো ক্যারিওজোম অনেকটাই ওই হেটারোক্রোমাটিনের মতোই। ইটস এ ক্লাম্পস অফ ক্রোমাটিন। ক্লাম্পস অফ ক্রোমাটিন মানে ক্রোমাটিনের বেশ কিছু অংশ। ক্যারিওজোম রেফার্স টু ক্রোমাটিন মেটেরিয়াল ইনসাইড সেল নিউক্লিয়াস when the cell is not undergoing mitotic division. They are considered irregular clumps of chromatin, also called false nucleus, chromatin nucleus, or chromatin আমি আই এম নট শিওর এটা ক্রোমাটিন বলে তারপরে কি আছে, বাট ইট ইজ অলসো নোন অ্যাজ ফলস নিউক্লিয়াস অ্যান্ড ক্রোমাটিন নিউক্লিয়াস। এই পর্যন্তই করানো থাকবে। আর একবার বলে দিচ্ছি, ইংরেজিটার দরকার নেই, তোমরা বাংলাতেও লিখে রাখতে পারো। কোষ যখন মাইটোসিস বিভাজন হচ্ছে না, তখন ক্রোমাটিন মেটেরিয়ালগুলো যখন কুণ্ডলীকৃত অবস্থায় থাকে, তখন তাদেরকে আমরা বলে থাকি ক্যারিওজোম। এটা মেনলি ইররেগুলার ক্লাম্পস অফ ক্রোমাটিন, অর্থাৎ ক্রোমাটিন বস্তুগুলো নিজেদের মধ্যে একটা অসংবদ্ধভাবে একটা গঠন তৈরি করে অবস্থান করছে, এই গঠনটাকে বলে ক্যারিওজোম। এর অপর নাম হচ্ছে ফলস নিউক্লিয়াস বা ক্রোমাটিন নিউক্লিয়াস। দ্যাটস অল অ্যাবাউট নিউক্লিয়াস।